যে দল ক্ষমতা যাবে সেই দলের একটা তার প্ল্যানিং থাকবে, সেই প্ল্যানিং অনুসারে সে সরকারকে সাজাবে। এখন জামায়াতের আমিনের প্ল্যানিং নিয়ে তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাবেন না। আমিরের পরিকল্পনা দেশ চালাতে যদি ব্যর্থ হয়, আমির তো আর সেখানে হাততালি দেওয়া ছাড়া আর কিছু বলবে না। এখন মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাবেন ওনার পরিকল্পনা অনুযায়ী, ওনার দলের নেতা কর্মীদেরকে নিয়ে। তার মানে দলীয়করণই বাস্তবতা রয়েছে। দলীয়করণ বাস্তবতা কি? কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় নেতা কর্মী সে যোগ্য হয়ে থাকে, যোগ্য জায়গায় যোগ্য লোকটাকে বসানো হবে। এখন আমি কি আমিরের লোকজনকে বসাবো? আমিরের লোকজন বসালে উনি খুশি হবেন? তাহলে ওনার লোকজন বসালে তো দলীয়করণই হয়। তাহলে আমি আমার লোকটা যোগ্য লোকটা বসাবো না কেন? আমার কথা হলো যে আমি বসাচ্ছি যদি দলীয় কোটাই বিবেচনা করা হয়, তাহলে সাধারণ মানুষ কোনোভাবে আমরা যদি বলি ডিপ্রাইভড হচ্ছে কিনা? কিছু কিছু ক্ষেত্রে সাময়িকভাবে কিছু প্রশাসন নিয়োগ দিতে হয়, কারণ সাংগঠনিক সেই কাজগুলোকে পরিচালনা করার জন্য। সেই যখন সেই লোকগুলো চলে আসবে তখন অটোমেটিক্যালি এগুলো চেঞ্জ হবে। আপনাকে বুঝতে হবে যে নেতৃত্বে দেশ চলছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যেভাবে দেশ চলছে, আমার তো মনে হয় যে বিরোধী দল আস্তে আস্তে মোমবাতির মতো জ্বলতে জ্বলতে নিভে যাবে। যে এই যে ফ্যাসিস্ট বলেন, এটা বলা ঠিক না, আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, ওরা তো আমাদের আত্মীয়র মতো, আত্মীয় বলেছেন আর কি, হ্যাঁ, আওয়ামী লীগকে আর কি, এবং বলে ফ্যাসিস্ট বলা ঠিক না। তারপর আবার দেখা গেল এটা একটা বিরাট বিরূপ প্রতিক্রিয়া হলো চারদিকে, তখন আবার তিনি তার স্টেটমেন্ট বদল করলেন আর কি। তো আওয়ামী লীগকেই ফ্যাসিস্টের খাতা থেকে কেটে দিয়েছিলেন আর কি, উনি আবার ফ্যাসিস্টের খাতায় রেখেছেন। আবার এখন ইদানিং হচ্ছে আবার আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপিকেও ফ্যাসিস্ট বলা তারা শুরু করেছে আর কি। এখন শুরু করুক বলুক, আমার কাছে একটা বিষয়কে আমি খুব ব্যক্তিগতভাবেই বলছি কথাটা, যে আসলে ফ্যাসিস্ট শব্দের সংজ্ঞাটা কি, ঠিক আছে, এটা আমাদের আমির সাহেব কতটা বোঝে এটা, এবং তার নেতাকর্মীরা যারা দেখি আলোচনা করেন, লেখালেখি করেন, টক শোতে অংশগ্রহণ করেন, আমার কাছে প্রায় আমি খুবই সন্দিহান হয়ে যাই। এবং আমাদের ফ্যাসিজম সম্পর্কে যে পড়াশোনা আছে সেটাও অনেক সময় মনে হয় যে আসলে আমাদের কাছে মনে হয় যে আমরা যা জেনেছি বুঝেছি তা বোধহয় ভুল জেনেছি বুঝেছি, এখন নতুন করে জানবার সময় এসেছে আর কি। দুর্ভাগ্য যেটা হয়েছে যে এই যে রাজনৈতিক যে পরিবর্তনটা অবশ্যম্ভাবী ছিল, অর্থাৎ আওয়ামী লীগের দুঃশাসন এমনভাবে চেপে বসেছিল যে সকল মানুষের দল মত নির্বিশেষে 24-এর গণ অভ্যুত্থানে এই স্বৈরাচারের পতনের পক্ষে সকল মানুষের একটা জনরায় প্রকাশিত হলো। সেটা কি 24-এর যেটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র, জবাবদিহিতা, এই পর্যন্ত সবাই একমত। কিন্তু তারপরে যে 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে এলো, তারা এসে দেখা গেল যে ডানপন্থা বা সাম্প্রদায়িক শক্তিকে উস্কিয়ে দিল, পৃষ্ঠপোষকতা করলো, এবং তাদের অনেক ধরনের রাজনৈতিক উচ্চাভিলাষ আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের। সেই উচ্চাভিলাষী যেই সমস্ত পদক্ষেপই যেন বহন করে চলেছে এই জামাত ইসলামী এবং এনসিপি, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অতৃপ্ত স্বপ্নের বাসনা আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা নিয়ে প্রচুর কথা বলা হয়েছে। কিন্তু এটা ইতিমধ্যেই মীমাংসিত, যেহেতু সংসদ নির্বাচন হয়ে গেছে, বিএনপি 2/3 ভোটে নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব পেয়েছে। এখন আসলে জনরায়ের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের সামনের দিকে তাকাতে হবে। ক্ষমতায় বিএনপি সরকারের 6 মাসও পূর্ণ হয়নি, এরই মধ্যে সবচেয়ে কঠোর ভাষায় সরকারের সমালোচনায় নেমেছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার ফটোকপি দেখতে পাচ্ছি। তার অভিযোগ, দলীয়করণ, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রভাব বিস্তার, বিরোধী মত দমন, চাঁদাবাজি, এমনকি গণভোটের রায় বাস্তবায়নে অনীহা, সব মিলিয়ে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে। অন্যদিকে বিএনপির দাবি এই তুলনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের বক্তব্য, দেশে এখন বাক স্বাধীনতা রয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের কোনো অভিযোগ নেই, সংসদ কার্যকর রয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতেই সরকার কাজ করছে। প্রশ্ন হলো, ফ্যাসিবাদ শব্দটি কি এখন রাজনৈতিক অভিধানে একটি কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে, নাকি সরকারের কিছু পদক্ষেপ সত্যি অতীতের বিতর্কিত শাসন ব্যবস্থার সঙ্গে তুলনার সুযোগ করে দিচ্ছে? বিরোধী দলের এই ভাষ্য কি সরকারের জন্য সতর্কবার্তা, নাকি ভবিষ্যতের রাজনৈতিক মেরুকরণের ভিত্তি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। এর পরপরই আছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, সিপিবি নেতা। আমার সর্বডানে আছেন
প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য ও সহসম্পাদক বিএনপি। তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আশরাফ উদ্দিন বকুল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি জামায়াত আমির বললেন যে ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার ফটোকপি দেখতে পাচ্ছি। সরকারে আমরা জানি এখন পর্যন্ত 6 মাস পূর্ণ হয়নি, কেন জামায়াতের আমির এই অভিযোগ করছে? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ 24-এর দর্শক শ্রোতাদেরকে। আসলে আপনি জানেন যে আমরা মাত্র 5 মাস সামথিং সরকার গঠন করেছি। দীর্ঘ 17 বছর একটা কন্টিনিউয়াস আন্দোলনের মধ্য দিয়ে এবং জুলাইয়ের এই বিপ্লবের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, তারপর একটা সুন্দর নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পরে বিএনপি সরকার যেভাবে সুন্দরভাবে গোছাতে যাচ্ছে, আসলে সত্য কথা বলতে গেলে আজকের প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রীর সাথে তুলনা করলে রাত দিন পার্থক্য। আজকের প্রধানমন্ত্রীর কার্যকলাপ আগের প্রধানমন্ত্রীর কার্যকলাপ টোটালি ডিফারেন্ট। আজকে সরকারের পরিকল্পনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা পরিচালনা টোটালি আগের সরকারের সাথে অনেক পার্থক্য। এক কথায় বলতে গেলে আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সুনাম অর্জন করছেন, ওনার মানবিকতা, ওনার ভালোবাসা, ওনার শ্রদ্ধা এবং ওনার তীক্ষ্ণ বুদ্ধি জ্ঞান দিয়ে উনি যেভাবে নিয়ন্ত্রণ করছেন প্রতিটা বিভাগে, এমনকি আমাদের সংসদ সদস্যদেরকেও উনি যেভাবে নিয়ন্ত্রণ করছেন, সেই ক্ষেত্রে আমি মনে করি আসলে আমরা মনে করি যে আমরা অনেকগুলো কঠিন পরিবেশ, কঠিন পরিস্থিতির মোকাবেলা করে এই পর্যন্ত এসেছি। আমি মনে করি যে আমাদের এই অগ্রযাত্রাটা ওনাদের কাছে খুব একটা ভালো লাগছে না, কারণ ওরা দেখতে পাচ্ছেন যে কোনো রকমে যদি 1-2 বছর বিএনপি পার করতে পারে এবং তাতে করে জনগণের আস্থাটা আরও বাড়বে। যেমন আমি নির্বাচিত হয়েছি প্রায় 1 লক্ষ ভোট বেশি পেয়ে। আমি সেদিন আমার নরসিংদী রায়পুরের জনগণের ধন্যবাদ জানাই এবং আমি মনে করি এখন আমার জনপ্রিয়তা যদি আমি তুলনা করি, আমি হয়তো আর 2 লক্ষ ভোট বেশি পেয়ে নির্বাচিত হব। এবং আমার দেশের জনগণ, আমার এলাকার জনগণই বলে, কারণ আমরা এখন যতটুকু কাজ করছি সততার সাথে, মানবতার সাথে এবং ভালোবাসা দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, যেভাবে কাজ করছি সেটা আগে হয়তো করতে পারতাম না। ফ্যাসিস্টের আমলে আমরা কখনো সরকারের ক্ষমতায় ছিলাম না। কিন্তু জামায়াতের আমির আরো অভিযোগ করেছে যে বিএনপি নগ্ন দলীয়করণের পথে হাঁটছে। আমি আপনাকে একটা কথা বলি শুনেন, যে দল ক্ষমতায় যাবে সেই দলের একটা তার প্ল্যানিং থাকবেই, সেই প্ল্যানিং অনুসারে সে সরকারকে সাজাবে। এখন জামায়াতের আমিরের প্ল্যানিং নিয়ে তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাবেন না। আমিরের পরিকল্পনা যদি দেশ চালাতে যদি ব্যর্থ হয়, আমির তো আর সেখানে হাততালি দেওয়া ছাড়া আর কিছু বলবে না। এখন মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাবেন ওনার পরিকল্পনা অনুযায়ী, ওনার দলের নেতা কর্মীদেরকে নিয়ে। তার মানে দলীয়করণই বাস্তবতা রয়েছে। দলীয়করণ বাস্তবতা কি? কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় নেতা কর্মী সে যোগ্য হয়ে থাকে, যোগ্য জায়গায় যোগ্য লোকটাকে বসানো হবে। এখন আমি কি আমিরের লোকজনকে বসাবো? আমিরের লোকজন বসালে উনি খুশি হবেন? তাহলে ওনার লোকজন বসালে তো দলীয়করণই হয়। তাহলে আমি আমার লোকটা যোগ্য লোকটা বসাবো না কেন? আমার কথা হলো যে আমি বসাচ্ছি কেন? যদি দলীয় কোটাই বিবেচনা করা হয় তাহলে সাধারণ মানুষ কোনোভাবে আমরা যদি বলি ডিপ্রাইভড হচ্ছে কিনা? কিছু কিছু ক্ষেত্রে সাময়িকভাবে কিছু প্রশাসন নিয়োগ দিতে হয়, কারণ সাংগঠনিক সেই কাজগুলোকে পরিচালনা করার জন্য যখন সেই লোকগুলো চলে আসবে তখন অটোমেটিক্যালি এগুলো চেঞ্জ হবে। আপনাকে বুঝতে হবে যে নেতৃত্বে দেশ চলছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যেভাবে দেশ চলছে, আমার তো মনে হয় যে বিরোধী দল আস্তে আস্তে মোমবাতির মতো জ্বলতে জ্বলতে নিভে যাবে। কারণ আমরা এখন যে রাজনীতি করছি সেই রাজনীতি কিন্তু আমরা উস্কানিতে পা দিচ্ছে। আমরা তাদের কথায় আমরা নিজেদেরকে উত্তপ্ত বাড়াবো না, আমরা খেপে যাব না। আমরা আগে যে কাজটা করতো ফ্যাসিস্ট হাসিনারা, যারা মানে বিরোধী দলকে কখনো রাজপথ দাঁড়াতে দিত না, বা যেভাবে হোক অত্যাচার, নির্বাচিত, হত্যা, গুণ করতো, এখন তো গাইবি মামলা আমরা করছি না। এখন তো সরাসরি যা কিছু হচ্ছে প্রকাশের যা হচ্ছে তার সাক্ষী নিয়ে কাজ করা হচ্ছে। আগে তো আমি নিজে তো অনেক মামলা খেয়েছি, আমি যাই নাই মামলার জায়গাও চিনি না, আমি ককটেল মেরেছি সেরকম সাক্ষী প্রমাণ পুলিশ দিয়েছে আদালতে গিয়ে। আজকে তো সেগুলো হয়নি। তো উনি যে বলেন উনার মাথার টুপি আর দাড়ি যদি ঠিক থাকে তাহলে উনি কথা বলতে পারেন না, ওনার মুখ দিয়ে সাজে না। উনি তো এই কথা বলেছিলেন ক্ষমতা এসে, যখন নাকি ফ্যাসিস্টটা চলে গেছে তারপর প্রথম বলেছিলেন যে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। তো উনি তো অনেক কথা বলেন, এই কথা বলে কোনো লাভ নাই, কারণ রাজনীতি বা অনেক কথা বলতে পারে একটা বিরোধী দল, তার বড় অধিকার আছে। কিন্তু যেমনটি জামায়াতের আমির অভিযোগ করেছেন যে আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও প্রভাব বিস্তার করছেন, এই অভিযোগের বিষয়ে কি বলবেন? না, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে যোগ্য লোক আছে বিদায় সেখানে শূন্যস্থান সৃষ্টি হয়েছে। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে তো নিয়ম আছে দেওয়ার, এমন তো না যে নিয়ম নাই, এ তো নিয়ম ব্রেক করে দেওয়া হচ্ছে না, এটা তো এই নিয়মের বিরোধী দিচ্ছেন, এমন তো অনিয়ম না। এখন অনিয়মতান্ত্রিক হতে এক কথা ছিল, নিয়মের বিরোধী দেওয়া হচ্ছে। নিয়ম যদি থাকে তাহলে দেওয়া হচ্ছে, নিয়ম না থাকলে দিতে পারে না। তো নিয়মিত আছে বলে তো দিচ্ছেন, আমার যোগ্য লোককে দেওয়া হচ্ছে, এবং হয়তো কোনো এক সময় যদি আরও যোগ্যতম লোক আসে সেখানে পরিবর্তন আসবে। আমার কথাটা স্পষ্ট, যেখানে 17 বছর নির্যাতিত হয়ে হাজার হাজার মামলা খেয়ে কথা বলতে পারে না, লুকিয়ে ছিল,
সে তখনকার ফ্যাসিস্টের সাথে যদি আজকের একটা গণতান্ত্রিক সরকারকে 5 মাসের মাথায় যে কিনা ঋণ পরিশোধ করতে করতে তার মাথার কাম পায়ে ফেলতে হচ্ছে, যে কিনা ঘুমাতে পারছে না প্রতিদিন অতীতের সমস্ত ঋণ পরিশোধ করার জন্য, মানুষের ধারে ধারে মানুষকে চাহিদা পূরণ করার জন্য, যে কিনা প্রতিটা ক্ষেত্রে সরকার পরিষদে কাজ করছে, আপনি এসব কথা তো মানুষ খাবে না। যত কথা বলেন এই প্রত্যেকটা কথার কিন্তু একটা ফিডব্যাক আছে। নিউটনের থার্ড রুল অনুসারে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা ক্রিয়ার এমন একটা অপোজিট সম প্রতিক্রিয়া আছে। আপনি যাই বলবেন এদেশের মানুষ কিন্তু বুঝে। কাজে 24-এর সেই গণঅভ্যুত্থানের পর 36 জুলাইয়ের সেই আন্দোলনের সফলতার পর মানুষ কিন্তু বুঝে গেছে এদেশের মানুষ কে কি চায়। এখন এই সময়ের মধ্যে তারেক জিয়ার বিকল্প আর তারেক জিয়া নাই, এক তারেক জিয়াই। কারণ দেশ চালানোর জন্য উনি, কাজে ওনার নেতৃত্বে গণঅভ্যুত্থানের কথা বলছেন, কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বললেন জুলাইয়ের সুবিধাভোগী বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গেছে। আসলে কি তাই? আমি আপনাকে বলি, জুলাইয়ের চেতনাভোগী যদি তারাই হয়ে সুবিধাভোগী বলা হয়েছে, সুবিধাভোগী যদি আমরা হয়ে যেতাম, তাহলে জুলাইয়ের এই নেতাকর্মীদেরকে আমরা বিএনপি পরিবার উপদেষ্টা আমি, উনি প্রধান পৃষ্ঠপোষক, সারা বাংলাদেশে জুলাইয়ের যেসব ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা গিয়েছি। গত সপ্তাহে আমি গিয়েছিলাম সেই কেরানীগঞ্জে। কই ওনারা তো কোথাও কোনো কিছু করেননি। কয়টা লোক মারা গেছেন ওনাদের দল থেকে? আমার দল থেকে কতগুলো লোক মারা গেছে, ছাত্র দলে কতগুলো মারা গেছে, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ওই ওনাদের কয়টা লোক মারা গেছে। ওনারা তো নামে সুবিধাভোগী এবং কামে সে সুবিধার পিছনে দৌড়াচ্ছেন। কিন্তু আমাদের লোকেরা মামলা খেতে খেতে যেভাবে হয়রানি হয়েছে, ওনারা তো আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিলেন, ওই মামলা তো খাননি। যারা কিনা আজকে জুলাইয়ের চেতনা নিয়ে এনসিপি করে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেনাদেরকে তারা পদদলিত করছে, তারা কখনো এটা করতে পারে না। তারা এনসিপি, তারা জুলাই যোদ্ধা নয়। জুলাই যুদ্ধ সর্বত্র আছে, একত্রিত ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আপনাকে ডাক্তার সাজিদুল হক রুবেল, আমরা দেখছি যে ইতিমধ্যে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করছে বিরোধী দল। যদি একটু জানতে চাই, এটি কি আসলে সার্বিক পর্যবেক্ষণ নাকি রাজনৈতিক কৌশল? এটা এক ধরনের, প্রথমত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার সহ-আলোচকবৃন্দ এবং হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান যারা দেখছেন দূরের এবং কাছের সবাইকে শুভেচ্ছা। আসলে এটা আমাদের ইয়া ভাই বলেছেন যে যদি এটা একটু ক্লিয়ারলি বলা উচিত, তিনি হঠাৎ করে জামাতের আমির গণঅভ্যুত্থানের কয়েকদিনের মধ্যে একটা বক্তব্য দিলেন কয়েকদিন পরে, যে এই যে ফ্যাসিস্ট বলেন এটা বলা ঠিক না, আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, ওরা তো আমাদের আত্মীয়র মতো, আত্মীয় বলেছেন আর কি, হ্যাঁ আওয়ামী লীগকে আর কি, এবং বলে ফ্যাসিস্ট বলা ঠিক না। তারপর আবার দেখা গেল এটা একটা বিরাট বিরূপ প্রতিক্রিয়া হলো চারদিকে, তখন আবার তিনি তার স্টেটমেন্ট বদল করলেন আর কি। তো আওয়ামী লীগকেই ফ্যাসিস্টের খাতা থেকে কেটে দিয়েছিলেন আর কি, উনি আবার ফ্যাসিস্টের খাতায় রেখেছেন। আবার এখন ইদানিং হচ্ছে আবার আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপিকেও ফ্যাসিস্ট বলা তারা শুরু করেছে আর কি। এখন শুরু করুক বলুক, আমার কাছে একটা বিষয়কে আমি খুব ব্যক্তিগতভাবেই বলছি কথাটা, যে আসলে ফ্যাসিস্ট শব্দের সংজ্ঞাটা কি, ঠিক আছে, এটা আমাদের আমির সাহেব কতটা বোঝে এটা, এবং তার নেতাকর্মীরা যারা দেখি আলোচনা করেন, লেখালেখি করেন, টক শোতে অংশগ্রহণ করেন, আমার কাছে প্রায় আমি খুবই সন্দিহান হয়ে যাই। এবং আমাদের ফ্যাসিজম সম্পর্কে যে পড়াশোনা আছে সেটাও অনেক সময় মনে হয় যে আসলে আমাদের কাছে মনে হয় যে আমরা যা জেনেছি বুঝেছি তা বোধহয় ভুল জেনেছি বুঝেছি, এখন নতুন করে জানবার সময় এসেছে আর কি। তো আসতেই পারে নতুন করে সবকিছু আপডেট হয়, এটাও আপডেট হতে পারে। তবে আমি একটা কতগুলো জিনিস একটু বলতে চাই আর কি, যে ঠিক এই মুহূর্তে বিএনপি মাত্র 5 মাস হয়েছে, 6 মাস হয়েছে, কিন্তু এই 5 মাস 6 মাস সময়টাকে আমি বলবো যে খুব কম সময় তা বলতে চাই না আর কি। তার একটা কথা বাংলাদেশে চালু আছে, একটা শব্দ আছে যে ইংরেজিতে বলে হানিমুন পিরিয়ড। হানিমুন পিরিয়ড কিন্তু বিএনপির শেষ, এটা বিএনপির মাথায় রাখতে হবে আর কি, হ্যাঁ। এবং তাকে কিন্তু আস্তে আস্তে জবাবদিহিতার জায়গায় আসতে হবে। বারবার হচ্ছে পুরনো রেফারেন্স দিয়ে, হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্টের সময় এই হয় নাই, এই হয়েছে, 17 বছর এই হয় নাই, এই হয়েছে, এই স্টাইলটা চালু করা যাবে। এটা বাংলাদেশের খুব পুরনো একটা রাজনৈতিক স্টাইল। এটা শেখ হাসিনা বলতো, বিএনপি সব খেয়ে দিয়ে চলে গেছে, আবার হচ্ছে আমি এখন বলবো, তারপর পরেও এরকম বলবেন। তো এরকম হচ্ছে অন্যের ঘাড়ে ব্লেম দেওয়া, ব্লেম দিয়ে কিন্তু বিএনপি পার পাবে না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় কি, আজকে অনেকগুলো প্রশ্নে বিএনপি খুব কৌশলের উপর কৌশল খাটিয়েছে, কৌশলের উপর কৌশল খাটিয়েছে আর কি। এই যেমন ধরেন হচ্ছে
এই যে জুলাই সনদে স্বাক্ষর দেওয়া, তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ ভোট, গণভোটে হ্যাঁ ভোট বলা, ইত্যাদি ইত্যাদি প্রশ্নে দেখা গেছে যে সে নীতিগতভাবে একটা জায়গায় আছে, কিন্তু আবার দেখা গেল এটা মানে কোনো অদৃশ্য শক্তির সাথে হয়তো তার বোঝাপড়া করতে হচ্ছে, যেটি জনগণের কাছে স্পষ্ট নয়। এবং সে অদৃশ্য শক্তি বোঝাপড়া করতে গিয়ে তাকে অনেক কিছু করতে হচ্ছে। যেমন ধরেন ছোট্ট একটা কথা বলি, যে আমাদের এই যে যখন হচ্ছে আজকে প্রধানমন্ত্রী বিদেশে ছিলেন, দেশে ছিলেন না, আর যখন মাঝে মাঝে তাদের মহাসচিব অসুস্থ ছিলেন, তখন আমার কাছে মনে হতো ডিফ্যাক্টো লিডার হিসেবে সালাউদ্দিন ভাই ভূমিকা রাখতেন। তো সেই সালাউদ্দিন ভাই অনেক সময় বক্তৃতায় বলেছেন যে ইউনূস সরকারকে সম্বোধন করে যে এই আপনারা একটা বিদেশি মানুষ, একটা রজার রহমান, তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন ইত্যাদিতে বলেছেন। সেই বিএনপি আবার সেই সালাউদ্দিন ভাইরা যখন আবার পরবর্তীতে দেখা যায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করেন, তখন তো আমি হচ্ছে গিয়ে একটা মানে এমন কিছু অনুভূতি আসে যে আমি জানি না, বা বাংলাদেশের মানুষ জানে না, বাংলাদেশের মানুষকে ডিপ্রাইভ করা হয়েছে। ইয়েস, ডিপ্রাইভ করা হয়েছে। তো এই যে কৌশলের খেলা, এই কৌশলের খেলাগুলোকে আসলে সুযোগ করে দেয় হচ্ছে আমরা যেটা ছোটবেলা থেকে বলে এসেছি, আমরা অসংখ্যবার বলেছি জামাতকে যে একটা ফ্যাসিস্ট শক্তি। মাথায় রাখতে হবে, ফ্যাসিস্ট শক্তি কিন্তু ক্ষমতায় গেলে হয় তা না, সে বিরোধী দলে থেকেও কিন্তু ফ্যাসিস্ট শক্তি থাকতে পারে, বা সে বিরোধী দলেও না, সে কিন্তু ফ্যাসিস্ট শক্তি আর কি। ঠিক আছে, ফ্যাসিস্ট শক্তি হইতে হলে ক্ষমতায় যাইতে হবে, খুন করতে হবে, গুম করতে হবে, ভোট চুরি করতে হবে, এমন কোনো কথা নাই। কিন্তু জামাতের জন্মের পর থেকে শুরু করে ৭১-এর ভূমিকা থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং ওনারা তো মাঝে মাঝে বলে ৭১ পর্যন্ত ক্ষমা চাওয়া। কিসের ৭১ পর্যন্ত ক্ষমা চাওয়া? আমার তো এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জামাত শিবিরের দ্বারা হচ্ছেন মারা যায় নাই। ছাত্র দলের কত কর্মী, ঠিক আছে, এই শিবিরের দ্বারা নিহত হয়েছে। আমাদের ছাত্র ইউনিয়নের কর্মীরা, নেতারা হচ্ছে নিহত হয়েছে। আরো অনেক ছাত্র সংগঠন রয়েছে যাদের নেতা কর্মীরা নিহত হয়েছে এই জামাত শিবিরের দ্বারা। কিন্তু জামাতকে আসলে ৭১-এর ভূমিকার জন্য অনুতপ্ত? বারবার বলেছে যে আসলে সেই যুদ্ধটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হয়েছিল। মূল কথা হচ্ছে জামাতের রাজনীতিটাই হচ্ছে এন্টি বাংলাদেশ রাজনীতি, বাংলাদেশের জন্মের বিরুদ্ধে। এটা আমাদের দুর্ভাগ্য যে হচ্ছে এখন হচ্ছে জামাতকে সাথে নিয়ে আমাদের হচ্ছে রাজনীতি করতে হচ্ছে। এটা খুব লজ্জার ব্যাপার। হয়তো অনেক টকশোতে আমরা জামাতকে সাথে নিয়ে আমাদের টকশো করতে হচ্ছে, দুর্ভাগ্য। পৃথিবীতে এমন দেশ খুব খুঁজে পাওয়া হয়তো ভার, যেই দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যেই দেশ তাদের হানাদারদের সাথে কোলাবোরেশন করেছে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল হচ্ছে গিয়ে এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাজিদুল হক রুবেল। জনাব মাহবুব আজিজ, যেমনটি ডাক্তার সাজিদুল হক রুবেল বলছিল যে জামায়াতকে সাথে নিয়ে রাজনীতি করা আমাদের দুর্ভাগ্য, আমাদের এই দুর্ভাগ্যকে বরণ করে নিতে হলো কেন? ধন্যবাদ শুভেচ্ছা সবাইকে। দেখুন, দুর্ভাগ্য তো আসলে বরণ হয়ে যাবার পর তখন সেগুলো অনেক আমরা সুযোগ সন্ধান করতে পারি, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, কিন্তু যা হবার তা তো হয়েছেই। এবং সেক্ষেত্রে আমরা আসলে যেই বিষয়টিতে এখন আলোচনা করছি সেখানে যদি আমরা মনোনিবেশ করি, যে যেমন দেখুন, যেটা যদিও আপনার প্রশ্ন যেটা করেছেন সে দুর্ভাগ্য নিয়ে বলবো নাকি এটা নিয়ে? দুর্ভাগ্য নিয়ে করুন, তারপর আমি দুর্ভাগ্য যেটা হয়েছে যে এই যে রাজনৈতিক যে পরিবর্তনটা অবশ্যম্ভাবী ছিল, অর্থাৎ আওয়ামী লীগের দুঃশাসন এমনভাবে চেপে বসেছিল যে সকল মানুষের দল মত নির্বিশেষে ২৪-এর গণ অভ্যুত্থানে এই স্বৈরাচারের পতনের বিরুদ্ধে, পতনের পক্ষে সকল মানুষের একটা জনরায় প্রকাশিত হলো। সেটা কি ২৪-এর যেটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র, জবাবদিহিতা, এই পর্যন্ত সবাই একমত। কিন্তু তারপরে যে ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে এলো, তারা এসে দেখা গেল যে ডানপন্থা বা সাম্প্রদায়িক শক্তিকে উস্কিয়ে দিল, পৃষ্ঠপোষকতা করলো, এবং তাদের অনেক ধরনের রাজনৈতিক উচ্চাভিলাষ আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের। সেই উচ্চাভিলাষী যেই সমস্ত পদক্ষেপই যেন বহন করে চলেছে এই জামাত ইসলামী এবং এনসিপি, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অতৃপ্ত স্বপ্নের বাসনা আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা নিয়ে প্রচুর কথা বলা হয়েছে। কিন্তু এটা ইতিমধ্যেই মীমাংসিত, যেহেতু সংসদ নির্বাচন হয়ে গেছে, বিএনপি ২/৩ ভোটে নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব পেয়েছে। এখন আসলে জনরায়ের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের সামনের দিকে তাকাতে হবে।
এবং সেই তাকানোর ক্ষেত্রে আপনার এই যেই প্রশ্নে আলোচনা হচ্ছিল সেই জায়গায় এসে আমি বলতে চাই যে বিএনপির রাজনীতি আরো স্পষ্ট করা দরকার। কোন দিক দিয়ে স্পষ্ট করা দরকার যদি একটু স্পষ্ট করতেন? তিনটি দিক দিয়ে স্পষ্ট করা দরকার। এক নম্বর ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার প্রশ্নে আসলে বিএনপি কি করছে, কারণ এটা যদি ঝুলিয়ে রাখা হয় অন্তর্বর্তীকালীন সরকারের মতো, না ঘটকা না ঘরকা, তাহলে কিন্তু সেই একই বিতর্ক থেকে যাবে যে আওয়ামী লীগ রাজনীতিতে কি করে অংশগ্রহণ করবে। কারণ এই সকলেই কিন্তু খুনি নয়, যারা খুনি তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কাজে এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছিল সেটা আসলে এক ধরনের ধোয়াতে পদক্ষেপ নিয়েছিল, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের সাথে এটাকে মিশিয়ে দিয়ে কোনোটাই যাতে ঠিক মতো না হয়, নানান রকম একের পর এক মামলা দেওয়া হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত, যেগুলা আওয়ামী লীগের বিরুদ্ধে বড় ধরনের খুনের প্রমাণ ছিল, সেখানে 400-500 লোকের নাম দিয়ে পুরো ব্যবস্থাটাকে কেমন যেন একটা শুভঙ্করের ফাঁকির দিকে নিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বিএনপির অবশ্যই এই ব্যাপারে আরো স্পষ্ট একটা অবস্থান নেওয়া দরকার এবং কতদিনের মধ্যে কিভাবে বিচারগুলো হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে আওয়ামী লীগের যে সমস্ত নিরীহ নেতাকর্মীরা আছেন যারা সরাসরি খুনের সাথে জড়িত নন, যারা সরাসরি, এটা তো সারা দেশের অনেকেই আছেন, যারা বিনা বিচারে জেলে আছেন, 2 বছর ধরে হয়ে গেছে, প্রচুর মানুষ বিনা বিচারে জেলে আছেন, যাদেরকে বিনা বিচারে রাখা হয়েছে, তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা আছেন যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন, ভালো কাজ করেছেন, নানান একজনের সাথে একজনের ব্যবসায়িক দ্বন্দ্ব, সেই কারণে দেখা গেছে তাকে জেলে পুরে দেওয়া হয়েছে। এবং এইগুলো অবশ্যই বিএনপি করেনি, কিন্তু বিএনপির যেহেতু দায়িত্বে আছে তাদেরকে এই বিষয়গুলোতে দৃষ্টি দিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রের ব্যাপারেও একটা ঘোষণা দিতে হবে, কারণ আওয়ামী লীগের দুঃশাসনের ব্যাপারে অনেক কথা হয়েছে, আমরা সকলেই জানি এবং সে অনেক কিছু আমরা গণমাধ্যমে পাই। আপনার টিআইবি রিপোর্ট থেকে অনেক ধরনের রিপোর্ট, এমনকি অন্তর্বর্তীকালীন সরকার একটা আপনাদের মনে পড়বে অর্থনৈতিক একটা কমিশনও তৈরি করেছিলেন ইফতেখারুজ্জামানের নেতৃত্বে, সেখানেও অনেক বিষয় চলেছে, কিন্তু শ্বেতপত্র কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলেরটা হয়নি। হামের টিকা না দেওয়াতে 900 শিশু মারা গেছে থেকে শুরু করে প্রচুর অনিয়ম, প্রচুর দুর্নীতি, প্রচুর অপ্রয়োজনীয় কাজ, যেটা নয় সেটা তারা করা। এই যে আপনি উদাহরণ হিসেবে বলা যায় যে জুলাই জাদুঘরের নামে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনাকে এইভাবে পুরোটাকেই যদি আপনি জুলাই জাদুঘর তৈরি করতে চান, এটা কি আসলেই জরুরি কিনা? এবং নয় আরেকটু যেটা আমাদের কেন্দ্রীয় জাদুঘর, সেখানে একটা অংশে করা যেত কিনা, কারণ মুক্তিযুদ্ধ জাদুঘরও কিন্তু সরকারিভাবে হয়নি, এটা সাধারণ মানুষরাই দীর্ঘদিন ধরে করে ট্রাস্টি করে বা নিজেদের শ্রমে ঘামে এটা তৈরি করেছে। তাহলে জুলাই জাদুঘর কেন নিজেদের শ্রমে ঘামে তৈরি করা যাবে না? কাজেই এই ধরনের যে বিষয়গুলোকে, এগুলোতে বিএনপির অবশ্যই তাদের একটা সময়ে আরো পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে সংস্কার ও প্রশাসন ব্যাপারে, প্রশাসনের দলীয়করণের যে বিষয়গুলো উঠেছে সেখানেও বিএনপির পরিষ্কার অবস্থান নিতে হবে। এবং সংস্কার নিয়ে, যেহেতু গণভোট নিয়ে বিএনপির পরিষ্কার অবস্থান যে 4টি প্রশ্ন আমরা জানতাম না, আমরা গণভোটের না দায়িত্ব নেব না, এটা তৎকালীন সময়ে আমাদেরকে নিতে হয়েছে, কিন্তু সংস্কার তো বিএনপির 31 দফার মধ্যেই আছে। এবং সেইখানে আপনি গুম কমিশন, মানবাধিকার কমিশন, আইন বিচার বিভাগ পৃথকীকরণ, এই বিষয়গুলো নিয়ে কেন বিএনপি দণ্ডমনা করছে? এগুলো তো আসলে গণতন্ত্রের স্বার্থে, জবাবদিহিতার স্বার্থে, কারণ 133টি অধ্যাদেশ পাশ করেছিল তো অন্তর্বর্তীকালীন সরকার, 97টি পাশ করেছে বিএনপি, সবগুলোই কিন্তু ডে টু ডে কাজ, কিন্তু যেগুলো সরকারকে জবাবদিহিতার আওতায় ফেলে, গণতন্ত্রকে নিশ্চিত করে, সেগুলোতে বিএনপি পাশ করেনি। কাজে এইগুলোর ব্যাপারে তাদের সুস্পষ্ট অবস্থান রাখতে হবে। জামায়াতের আমির যে বিষয়টি সুনির্দিষ্টভাবে বলেছে, বিএনপি সরকারের মধ্যে ফ্যাসিস্ট সরকারের হুবহু ফটোকপি দেখা যাচ্ছে। ফ্যাসিস্ট কি এখন বাংলাদেশের রাজনৈতিক অভিধানে এক ধরনের, আমরা যদি বলি, কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে কিনা? আমি প্রশ্নটি রাখছি, বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথে ফিরে এলাম। দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসির স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ফ্যাসিবাদ শব্দটি এখন রাজনৈতিক অভিধানে এক ধরনের কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে কিনা? এটা আসলে আপনি একদম যথার্থ বলেছেন, শুধু কৌশলী না, এটা অপ্রয়োজনীয়ভাবে যখন তখন ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আপনি মাত্র 6 মাসও পূর্ণ করেনি বর্তমান সরকার, বিভিন্ন চড়াই উতরাইয়ের পর যে সরকার জনগণ পেয়েছে, তাকে ফ্যাসিস্ট বলার কি যুক্তি থাকতে পারে?
এখানে কি বাক স্বাধীনতা হরণ হয়েছে বা কোনোভাবে সেইভাবে গুম খুন ইত্যাদি কোনো যেগুলো খুন আগেও হতো সেগুলোও হচ্ছে কিছু সামাজিক খুন, যেটা খুবই অ্যালার্মিং যে 5 মাসে 631টি খুনের একটা রিপোর্ট এসেছে মানবাধিকার সংস্থার। এগুলো অবশ্যই অ্যাড্রেস করতে হবে। অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক, যেখানে চাঁদাবাজি হচ্ছে, যেখানে আপনি চট্টগ্রামের ঘটনা আছে, খুলনার ঘটনা আছে, ঢাকার ঘটনা আছে, কিন্তু একটির সঙ্গে আরেকটি মিলিয়ে দিলে তো হবে না। এটা কিন্তু বিএনপির পক্ষে থেকে এগুলো করা হচ্ছে। বিএনপির যদি উস্কানি থাকে, কেউ যদি জড়িত থাকে, সেগুলো তো গণমাধ্যমে অপ্রকাশিত থাকছে না, চলে আসছে। কাজেই আমরা এভাবে বলতে পারি না, কিন্তু কেন বলা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কথা বলবার বিষয়। বলা হচ্ছে কারণ আসলে বিরোধী দলের কোনো রাজনীতি নাই। এটা এখন বর্তমানে সাধারণত সরকারের সমালোচনায় করা হয়, কিন্তু আমরা সরকারের সমালোচনা অবশ্যই করছি। এর আগের প্রশ্নেই তো বললাম যে সরকার কোন কোন জায়গায় কাজ করতে পারতো, আরো বলবার আছে। সেটা বলে আমি একটু আমার যে সময়টুকু আছে সেখানে বলি। সেটা হচ্ছে সরকার প্রধান তিনি বলেছিলেন যে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা এবং অধিকার থাকবে এই দেশে, এবং মুক্তিযুদ্ধের পক্ষে একটা স্পষ্ট অবস্থান ছিল বিএনপি সরকার। আপনাদের প্রত্যেকের মনে পড়বে যে 15 দিন আগে বিএনপি কি বলল নির্বাচনে জয়ের পর বিএনপি কি আদৌ কোনো শব্দ উচ্চারণ করেছে এই ব্যাপারে? আমার চোখে পড়েনি। সম্প্রতি কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন যে 71কে ভুলিয়ে দেওয়ার রাজনীতি করা হচ্ছে। এইটা বক্তব্য তো, কিন্তু ওনারা কি করেছেন 71কে যাতে অসম্মানিত করা না হয় তার জন্যে? এবং সরকারের পক্ষ থেকে কি কখনো বলা হয়েছে যে আমাদের যা অলরেডি সলভড ইস্যু সেগুলো নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক অথবা যদি কুৎসা নোংরামি করা হয় কি করা হবে? এই বিষয়গুলো নিয়ে মানে বাক স্বাধীনতা ঠিক আছে, অবশ্যই সবাই সব কথা বলবে, কিন্তু কিছু বিষয়ে, যেটা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় লিখিত 15 খণ্ডের মুক্তিযুদ্ধের দলিল আপনারা জানেন, সেখানে সকলের কথা অনুপঙ্খভাবে আছে। অর্থাৎ আমরা সংক্ষেপে এটুকু বলতে পারি যে মুক্তিযুদ্ধ, নারী সংস্কার, দুদক, গণমাধ্যম কমিশন, এই সমস্ত বিষয়গুলো যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংস্কার কমিশনের রিপোর্টগুলো ছিল, সেগুলো নিয়েও কিন্তু বিএনপি একটু কাজ করে, কখনোই কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না। নারী প্রশ্নে কেন বিএনপি তার নিজের অবস্থান নিচ্ছে না? বিএনপির পক্ষে এখন সবচেয়ে সুবর্ণ সময় এসেছে যে তারা যদি তাদের ইতিবাচক প্রগতিশীল রাজনীতিটা পরিষ্কার করে দেয়, তাহলে তো জামাতের রাজনীতি আরো শূন্য হয়ে যায়। জামাতের যে নারী অবস্থান, নারী বিরোধী অবস্থান, এটাই তো বিএনপি পরিষ্কার করে দিতে পারে, কেন করে না? ডক্টর সাজিদুল হক রুবেল, আমরা এই 6 মাসের ব্যবধানে দেখছি যে গণঅভ্যুত্থানের মতো কর্মসূচি দেওয়ার হুমকি, অনিবার্য বিপ্লবের কথা বলা হচ্ছে, ফ্যাসিস্টের কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে সরকারকে 5 বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এই যে রাজনৈতিক দলগুলো যখন মুখোমুখি অবস্থানে, সেটি গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য কত বড় হুমকি তৈরি করতে পারে? সিনেমে পাকিস্তান আর কি, তাদের পাকিস্তানের একটা বৈশিষ্ট্য যে তাদের এই 75 বছর হয়েছে বোধহয় 1947 থেকে আজ পর্যন্ত একটা সরকার মেয়াদ পূর্ণ করতে পারে নাই 5 বছর। ঠিক আছে, এত বছরে একটা সরকারও পাকিস্তানে মেয়াদ পূর্ণ করতে পারে না, বিশ্ব রেকর্ড আর কি, অস্থিতিশীলতার আর কি। তো তাদের সিনেমায় এখনো পাকিস্তান আছে, তো সেই পরিণতিও কিন্তু আমরা দেখেছি। এবং সেই পরিণতি হচ্ছে সব মানে কি একটা মানে কি, আজকেও যদি পাকিস্তানের দিকে তাকান, আজকে পাকিস্তান ভেঙে যাচ্ছে, তার সবচেয়ে বড় প্রদেশ বালুচিস্তান, সে নিজের স্বাধীনতা ঘোষণা করেছে। এমনকি জম্মু কাশ্মীর, মানে পাকিস্তান নিয়ন্ত্রিত যে জম্মু কাশ্মীর, তারা হচ্ছে তাদের স্বাধিকার নিয়ে তারা বিশাল লড়াই করতেছে, এবং ইতিমধ্যে মানে 1000 খানেক মানুষকে তারা গুলি করে হত্যা করছে। অর্থাৎ জুলাই মাসে আমরা যেমন হচ্ছে 24 সালে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছিল, জম্মু কাশ্মীর, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এই শাহবাজ সরকার সেভাবে গুলি করে মারছে সাধারণ কাশ্মীরিদেরকে। তো এই রকম একটা বজ্রঘট হয় যখন অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়। তাদের সিনেমায় পাকিস্তান আছে। আমরা তবে এখানে একটা কথা আমার একটু স্মরণ করে দিতে চাই সবাইকে, যে আমাদের এই আমির সাহেব, আমিরে জামাত বলে ওরা, আমির সাহেব বললেন আর কি, আরো একবার বিপ্লব আমাদের করতে হবে। তখন আমার কাছে খুব হাসি লাগছিল, আপনি বিপ্লবটা কবে করলেন? আপনি কবে বিপ্লব করছেন? আপনি কি বিপ্লব বলতে বুঝাতে চাচ্ছেন যে 24-এর 5ই আগস্ট বিপ্লব আপনারা করছেন, জামাত করছে? জনগণ নামছে, জনগণ এটার গণঅভ্যুত্থান ঘটাইছে, এবং জনগণ এইটা বুঝে নামছে, আমি এটা বুঝে নামছি, আমার ছেলে এটা বুঝে নামছে, এবং আমার ছাত্রের ছেলে যারা মারা গেছে, ছাত্র দলের ছেলে যারা মারা গেছে, তারা এটা বুঝে নামছে। এই আন্দোলন বা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব জামাত ইসলামের না, জামাত ইসলাম নাই এখানে কোথাও। এটা জনগণের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন,
এটি একটি অরাজনৈতিক পরিবেশের আন্দোলন ছিল। এটা বুঝেই কিন্তু লক্ষ কোটি মানুষ নেমেছিল রাজপথে সারা বাংলাদেশে। জামাতকে যদি দেখতো, শেখ হাসিনা চেষ্টা করেছিলেন তো এটাকে জামাতের একটা ব্র্যান্ডিং দেওয়া, জামাতের একটা ট্যাগ দেওয়া, জুলাই চেতনার রাজনীতি তো আমরা দেখছি। এবং সেই জায়গাটাতে না, জুলাই চেতনার রাজনীতি মানেই তো হচ্ছে এই জামাত বা এনসিপি রাজনীতি না, তারা কিছুই না। তারা যেমন আমরা দেখেছিলাম দীর্ঘ সময় মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা, মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে ব্যবসা করতে দেখেছি, এরা হলো জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করছে, আর কিছু না। এরা হলো চেতনা ব্যবসায়ী, ঠিক আছে? সেই চেতনা ব্যবসা ঠিক মতো করা যাচ্ছে না। বিএনপি যেখানে একটা বড় ধরনের ভাগ নিয়ে চলে গেছে, এখন বাণিজ্যের ভাগটা কমে গেছে, এখন বিএনপিকে নানান অভিযুক্ত করবেন, কখনো বলবেন ফ্যাসিস্ট, কখনো বলবেন গাদ্দার, জুলাইয়ের গাদ্দার বলবেন, কখনো সংস্কারে কেন মানলো না, এটা কেন মানলো না, ওটা কেন মানলো না, ইত্যাদি বিষয়কে দাঁড় করানোর চেষ্টা তারা মানে করছে আর কি। তবে সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে হচ্ছে জামাত কখনোই কোথাও কোনো দেশে কোনো বিপ্লব করতে পারে নাই, এবং স্বনামে কোনো গণঅভ্যুত্থান অবশ্য সবসময় স্বতঃস্ফূর্ততার মধ্যে কিন্তু কোনো বড় কার্যকর আন্দোলন জামাত করতে পারেনি। ফলে এই যে আরো একবার বিপ্লব করিতে হইবে, এই বিষয়টা না মানে আমার কাছে মনে হচ্ছে যে তিনি অনেক রকম অতিরিক্ত উক্তি করে আসছেন, এটাও একটা তার অত্যুক্তি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব আশরাফুদ্দিন বকুল, মাহবুব আজিজ আপনার কাছে 3টি প্রশ্ন রেখেছে, আমি শুধু সেগুলোই আপনার কাছে রাখি। সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার প্রশ্নে বিএনপির অবস্থান কি? তিনি জানতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিএনপি কি অবস্থান নেবে, এবং সংস্কার প্রশ্নে আপনারা কি ভাবছেন? জি ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলছেন এবং ভাইও খুব সুন্দর জিনিসটা উপস্থাপন করেছেন, এবং যুগোপযোগী কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিশেষ করে শেখ হাসিনা সহ যারা জড়িত ছিল, তারা প্রত্যেককে কিন্তু বিচারের আওতায় আনা হলো আমাদের প্রধান কাজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সবাই কিন্তু জুলাইয়ের যে প্রোগ্রাম হয়েছে সেখানেও গতকাল বক্তব্য দিয়েছেন, স্পষ্টভাবে কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে এটা আওয়ামী লীগের বিচার হবে এবং সর্বত্র হবে, এবং আওয়ামী লীগ নামে কোনো দল নেই বা দল থাকবে না। আরেকটা জিনিস কি জানেন, যেটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হয়েছে সেটা হলো যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি যে মামলাগুলো হয়েছে সে মামলাগুলোর ভিতরে কে ভালো কে মন্দ, অনেক মামলা হয়েছে যেখানে সরকার দলীয় মানে ফ্যাসিস্টের কিছু লোক রাখার পরেও সাধারণ মানুষ এবং নিরীহ মানুষ সেখানে ইনক্লুড হয়ে গেছে, যার জন্য তারা কিন্তু অবশ্য কিছু কিছু লোক জেলখানায়ও আছে। এবং আমি প্রত্যক্ষভাবে বলি যে আমার বিএনপি নেতাকর্মীও কিছু যোগ হয়ে গেছে সেখানে। কেন? ওই যে শত্রুতা বশত কিছু নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, অথচ যারা শুটার ছিল, যারা অস্ত্র নিয়ে সরাসরি আওয়ামী লীগের যুবলীগের লোকেরা রাস্তায় ছিল, যারা কিনা মিছিল করেছে আমাদের বিরুদ্ধে, তারা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। কিন্তু এই মামলাগুলি কি করা উচিত ছিল না? এদেরকে নামকে ইনক্লুড করা উচিত ছিল না? আপনি দেখেন জুলাই যোদ্ধা এদের যে লিস্ট আছে প্রায় 887 বা 787 বলা হয়, এবং আমাদের জাতিসংঘের রিপোর্টে আছে প্রায় 1400। কেন ডিফারেন্স থাকবে? কেন আমরা সেটাকে করতে পারলাম না? কারণ যখন মানুষগুলো হত্যা হতো এদেরকে কিন্তু নাম পরিচয় রাখা হয়, নাম পরিচয় দিয়ে কিন্তু তাদেরকে জানাতে দেওয়া হতো না। পুলিশ নিয়ে কোনো সময় জানাতে দিত, কেন? তা প্রকাশ করা হতো না। হাসপাতালে চিকিৎসা করলেও কিন্তু হাসপাতাল করতে বলতো না যে এটা ওই জুলাই যুদ্ধ থেকে এসেছে বা রাজপথ থেকে এসেছে, কারণ পুলিশ এসে ঘুরে ঘুরে হাসপাতাল দেখতো এর কোনো ওই রাজপথে কোনো গুলি খেয়ে আসছে কিনা। মানে তাদের যে কবরস্থ হয়েছে, তাদের কিন্তু দাপন হয়েছে, তাদের কিন্তু কোনো ঠিকানা নাই। এই জন্য কিন্তু সংখ্যাটা অনেক পার্থক্য রয়ে গেছে। তা আমরা কি পারতাম না অন্তর্বর্তী সরকার বলে সেটা শেষ করতে? আমরা এখনো প্রচুর ছেলে আছে যারা গুলি খেয়েছে, তাদের ছবি আছে, ভিডিও আছে, তারা এখন এগুলো সাবমিট করছে। কেন? বিএনপি সরকার আমলে এখন কিন্তু আমরা এগুলো সংগ্রহ করছি, আমরা অন্তর্বর্তী সরকার করতে পারি না। আমি কেন এনসিপি যারা জুলাই যোদ্ধা বলে তাদেরকে বলি যে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ আসছি, কেন তারা জুলাই যুদ্ধ হওয়ার পরে জুলাই যুদ্ধদের দিকে দেখলো না? এই যে লক্ষ লক্ষ হাজার হাজার সারা বাংলাদেশে যারা জুলাই যুদ্ধ করেছে, সিটাগুলি খাইছে, পিঠিগুলি খাইছে, মাথা খেয়েছে, তাদের লিস্টটা কেন আপডেট করতে পারলো না তারা? আমরা যেভাবে যতটুকু পেরেছি বিরোধী দল থেকে বা বাইরে থেকে, আমরা বিএনপি পরিবার এবং বিএনপিরা যেভাবে এলাকা এলাকায় গিয়ে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, পরিবারগুলো পাশে দাঁড়িয়েছে, আমরা করে গেছি। এখন আমরা আরো বড় পরিসর করবো। যোদ্ধাদের পাশে দাঁড়ানো নিশ্চয়ই দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। এখন কথা হলো যে সংস্কার যে নিয়ে কথাটা আছে, আপনার এই টকশোতে বলেছিলাম যে সংস্কার করতে করতে 6 মাসে ফেরা উঠে গেছে। সংস্কারের জায়গায় থেকে যাবে। সংস্কার তো বিএনপি শুরু করেছে, বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতা আসা পড়তে সংস্কার শুরু করেছে, একটা সংস্কার করে করে কিন্তু এগিয়ে গেছে। আজকে যে সংস্কারগুলো আছে সেই সংস্কার জন্য তো আমরা সরকারকে পিছিয়ে রাখতে পারি না। আমরা দেখেন 1.5 বছরে
সংস্কার করতে করতে যে জায়গায় নিয়ে নেওয়া হয়েছে, যদি 3 মাসে ইলেকশনটা হয়ে যেত একই কাহিনী হতো, কিন্তু দেশটা আগে থেকে একটা সুন্দর একটা পরিকল্পনা রানিং হতে পারতো। কিন্তু 1.5 বছরে অর্থনৈতিকভাবে যে জায়গায় নেমে গেছে, আজকে দেখেন তো ব্যাংকের ঋণ কোন জায়গায় পড়ছে, খেলাপি ঋণ 5,88,000 কোটি টাকা পড়ছে। এটা কত টাকা ছিল? শেখ হাসিনা যাওয়ার আগে 1 বছর অর্থনৈতিক অবস্থা ডাউন হয়েছে, সেখানে ডাউন হওয়া শুরু হয়েছে, হয়তো শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের অর্থনীতিতে আমরা বাজেট এবার কি দিয়েছি যে কোনো রকমে অর্থনীতিকে ধরে রাখো, স্থিতিতে রাখা, আগামীতে একটু ওঠানো, তারপর একটু ওঠানো, এভাবে এগিয়ে যাওয়া। কারণ করোনাগত ডাউন হওয়ার যেটা হচ্ছে, এটাকে আটকাতে হবে, কিন্তু ওই সরকার আমরা এটা করতে পারলাম না। রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকটের পাশাপাশি যেমনটি ডাক্তার সাজিদুল হক রুবেল সুনির্দিষ্টভাবে বলছিল যে পর্দার অন্তরালে বিএনপিকে অদৃশ্য শক্তির মোকাবেলা করতে হচ্ছে। সেই অদৃশ্য শক্তি আসলে কারা? আমি প্রশ্ন রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আরআইসি স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আশরাফুদ্দিন বকুল, যেমনটি ডাক্তার সাজিদুল হক রুবেল বলেছিল যে পর্দার অন্তরালে অদৃশ্য শক্তির মোকাবেলা করতে হচ্ছে বিএনপিকে, একটু জানতে চাই যে অদৃশ্য শক্তি আসলে কারা? সেটি কি অভ্যন্তরীণ কোনো শক্তি নাকি বিদেশি শক্তি? না, আসলে আপনাদের কাছে আমারও প্রশ্ন, অভ্যন্তরীণ শক্তি কোথায়? আমি তো দেখছি না কোনো অভ্যন্তরীণ শক্তি। আমাদের অভ্যন্তরে আমরা যারা আছি, দেশের অভ্যন্তরে যেটা, এখানে আমি কোনো অভ্যন্তরীণ শক্তি দেখি না। তবে হ্যাঁ, কথা তো আমরা বারবার শুনেছি। তবে হ্যাঁ, একজন প্রেসিডেন্ট বা দেশ পরিচালনা করতে গেলে আমাকে অবশ্যই দেখতে হবে তার সমর্থন, তার যোগ্যতা, তার প্রতি দেশ বিদেশে কোথায় কীরকম সমর্থন আছে, তার সে কীভাবে ম্যাচিং করতে পারবে আন্তর্জাতিকভাবে, তার কার প্রতি কার কতটুকু সমর্থন আছে, এবং দল বিবেচনা করে দেখবে যে কাকে দিলে আমি অল সাইড ম্যানেজ করতে পারবো। মানে আপনাকে বুঝতে হবে অল সাইড বলতে আমি কি বলছি। সেখানে পার্শ্ববর্তী দেশও ম্যানেজ করতে হবে, দূর দেশও ম্যানেজ করতে হবে, সব জায়গায় ম্যানেজ করার মতো ক্যাপাবিলিটি যার আছে সেরকম একজনকেই সিলেকশনে আনতে হবে। সেটা ইন্টারনালি হোক, ইন্টারন্যাশনালি হোক, আবার যৌথ প্রযোজনায় হোক, হ্যাঁ, এরকম একজনকে আনতে হবে। আর সরকার তো অবশ্যই সেই ক্ষেত্রে এগুলো প্রযোজনা করে এগিয়ে যাচ্ছে, এবং এই পর্যন্ত যে মন্ত্রিপরিষদ গঠন করেছে, প্লাস দেশ পরিচালনা করছে, এবং বিদেশে সে ভ্রমণ করে এসেছেন, উনি বিজনেস ট্যুর দিয়েছেন। সেক্ষেত্রে আমি মনে করি সরকার এগুলো দেশ বিদেশের সমস্ত পরিকল্পনা নিয়েই উনি এগিয়ে যাচ্ছেন, এবং ওনাকে অনেক দিক ম্যানেজ করে যেতে হয়। আমি মনে করি না বহির্বিশ্বে কোনো চাপ আছে দেশ পরিচালনার ক্ষেত্রে, বা অভ্যন্তরীণভাবে কোনো প্রেশার আছে, বা অন্য কোনো দেশে কোনো চাপ আছে। কারণ একটা গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তার একটা স্বাধীনতা আছে, সে তার স্বাধীনতা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি এখানে আরেকটা জিনিস যোগ করি, আমাদের ভাই বলেছেন যে ফেসিস্ট বলে যে আমাদের ডক্টর শফিক সাহেব বলেন, ওনার কথা আমি সবসময় ধরি না। একটা জিনিস মনে রাখবেন, চোর ডাকাত ডেফিনেশন ডিফারেন্ট, কিন্তু আমি যদি ভালো মানুষকে চোর বলি, খারাপ মানুষকে চোর বলি, তাহলে কিন্তু তখন মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়বে। আমি ফেসিস্ট বলতে বলতে 17 বছর যে ফেনা তুললাম মুখে, আর ফেসিস্টকে বিদায় করলাম, আর গত কয়েক মাসে সরকার গঠন হলো গণতন্ত্রের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে। আমি যে ফেসিস্ট করতে করতে আলটিমেটলি মানুষ কিন্তু বলবে যে ফেসিস্টের ডেফিনেশন কি, কিন্তু ডেফিনেশন হয়তো ডেফিনেশন অফ ফেসিস্ট, তাই না? তো আরেকটা জিনিস হলো যে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা আছে বলে কি আমি যাকে তাকে গালি দিতে পারবো? বাক স্বাধীনতা আছে বলে কি যাকে তাকে আমি যা ইচ্ছা বলতে পারবো? তাহলে আমি যে কথা ওনারা বলছেন, এই কথা যদি আমি এখন বলি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার মতো লোকের মুখ দিয়ে সব কথা সাজে না, যে কথা তারা বলছে বা বলতে পারে। আমি একই প্রসঙ্গে আমি যদি এনসিপির প্রসঙ্গ টেনে বলি, তারা অভিযোগ করছে যে দলীয় মব দিয়ে বিরোধী দল দমনের এক ধরনের চেষ্টা করছেন আপনারা। আমরা বিএনপি কখনো না, তবে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এটা ফ্রম দ্য মাইন্ড সেট আপ, পিপলস মাইন্ড কি বলি। আপনি যখন কাউকে গালি দিবেন, 1 বার 2 বার 3 বার গালি দিবেন, তখন কিন্তু একটা রিঅ্যাকশন আসবে, কারণ এটা বাইবেও। আমরা গুলি যখন পিস্তল থেকে বেরিয়ে যায়, ফিরানো যায় না, কথা বেরোলে ফিরানো যায় না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ঠোঁটের চিপার হেফাজত যে করতে পারবে সে পরকালে ব্যস্ত যেতে পারবে। কিন্তু আশরাফুদ্দিন বকুল, কিন্তু ওরা তো এটা করে না। যদি উৎসাহিত করা হয়, সেটি পরবর্তীতে যে আপনাদের জন্য বুমেরাং হবে না তার নিশ্চয়তা কি? না, সেটা হবে না এই কারণে, কারণ আমি যে দলের আছি, যে দল ক্ষমতা আছে, তারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, এবং আগামীতে ম্যান্ডেট নিয়ে আসার চিন্তা করে। তারা কিন্তু এই কথা বলে না যে 41 সাল থাকবো আমরা। তারা বলছে যে এই সময়টুকু আমাকে যে 5 বছরের ম্যান্ডেট দিয়েছে, আমাকে কাজ করার সুযোগ দিন। হাসিনা তো বলতো বারবার, বিএনপি যখন ক্ষমতা এসেছিল 2001-এ, যে একদিনও শান্তিতে ঘুমাতে দেবো না। 153 জন হরতাল দিয়েছিল। আর এই ফেসিস্টের মতো এখন তো এনসিপি একই কথা বলছে, জামাত ইসলাম একই কথা বলছে। তার মানে কি, হাসিনার পথ তারা ধরছে, ফেসিস্টের পথ তারাই অনুসরণ করছে, এবং এটা উল্টো হাসিনার মতোই, সে নিজে যেটা করে অন্যের গায়ে চাপিয়ে দেয়। ঠিক সেই যে সেম জিনিসটাই এই এনসিপি ফেসিস্টের মতো আচরণ করে আমাদের গাড়ি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু জনগণ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডাক্তার সাজিদুল হক রুবেল। আমরা যেমনটি দেখতে পেলাম, দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজির, এবং পারিবারিক সূত্রে তথ্য মতে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন তিনি। এ যাত্রায় বেনজির পার পেয়ে গেল কি?
বেনজির তো পার পেলই দেখলাম, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে মজার ব্যাপার হচ্ছে সংসদে দাঁড়িয়ে যে বিবৃতিটা দিয়েছিলেন, হ্যাঁ, সেই বিবৃতিটা তো ভুয়া হয়ে গেল, কেন হলো এটা আমি জানতে চাই আর কি, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। তো এর মানে আমরা বেনজিরের গ্রেপ্তার নিয়েও যে বয়ানটা শুনছিলাম বাংলাদেশে বসে আর কি, আবার আমরা বাইরের বিভিন্ন সংবাদ সংস্থা থেকে যে খবরগুলো পাচ্ছিলাম, দুটো কিন্তু মিলতেছিল না। এটা আমারটা দেখানো হচ্ছিল যে এটা বাংলাদেশের একটা ক্রেডিবিলিটি, বাংলাদেশ পুলিশের একটা ক্রেডিবিলিটি, কিন্তু পরে দেখছি যে এটা বাংলাদেশ পুলিশের কোনো ক্রেডিবিলিটির ব্যাপার ছিল না, এখানে ইন্টারপোলেরও তেমন কোনো ব্যাপার ছিল না আর কি। তো তারপরে এই যে অতিরিক্ত কথা, তো আসলে শুধু আমির বলে না, অতিরিক্ত কথা আমরা অনেকেই বলি, বললে পরে কিন্তু একটু এইরকম বিব্রতকর অবস্থায় পড়তে হয় আর কি। তবে আমি একটা দুটো কথা একটু বকুল ভাইকে একটু বলবো। বকুল ভাই প্রথম পর্বে একটা কথা বলেছেন যে যে এখন তো বিএনপিকে ফ্যাসিস্ট বলার কোনো প্রয়োজন নাই, কারণ অনেকগুলো বলতে গিয়ে একটা কথা বলছেন যে গায়েবী মামলা এখন আর হচ্ছে না। আরেকটা কথা বলছিলেন, আচ্ছা, যে তার দ্বিতীয় পর্বের আলোচনা যে আওয়ামী লীগ নামে কোনো দল নেই, আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না। এই যে দুটো কথা যখন বলবেন আর কি, এই দুটো কথার মধ্যে আমি একটা লিঙ্ক করি। গায়েবী মামলা এখন কিন্তু হচ্ছে, ইউনূস সাহেবের সময় থেকে গায়েবী মামলা চলতেছিল, আরো প্রকট আকারে চলতেছিল। একটা মার্ডারের জন্য 400 জন 500 জনও হচ্ছে গিয়ে আসামি হচ্ছিল। এই আসামিরা কিন্তু অনেকেই হলো বাস্তবে দেশেও ছিল না, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে একটা ইউনিভার্সিটির ভিসি তিনি একটা মোড়ে দাঁড়ায় একটা মানুষকে হত্যা করছেন, এরকম ভাবেও তার বিরুদ্ধে কিন্তু মামলা দাঁড়িয়েছে। একজন সাংস্কৃতিক কর্মী, একজন হচ্ছে নারী সাংবাদিক, এরা সবাই হচ্ছে বিভিন্ন খুনের মামলার আসামি করা হয়েছে। এই মামলাগুলো নিশ্চয়ই হচ্ছে বাস্তব মামলা নয়। এটা হচ্ছে এক সময় সে সময়কার আইন উপদেষ্টা বলেছে যে এই ধরনের মামলাগুলো করে পুরো বিষয়টাকে লঘুকরণ করে ফেলা হচ্ছে, ফলে গায়েবী মামলা হচ্ছে না, এই বিষয়টা ঠিক না। গায়েবী মামলা এখনো হচ্ছে, স্টিল হচ্ছে। হ্যাঁ, আমি এখনো অনেক কারণে খবর পাচ্ছি যে এখনো নতুন নতুন হচ্ছে মামলা হচ্ছে, নতুন মামলা দেওয়া হচ্ছে। যাদেরকে বিগত 18 মাসে মামলা দেওয়া হয় নাই এমন অনেক মানুষকে কিন্তু এখন মামলা দেওয়া হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা ওখানে বসে একটা করে বক্তব্য দেয়, একটা করে ভয় দেখায়, আর এদিকে হচ্ছে আমরা ভয় পাই গিয়া মামলা হামলা করা শুরু করে দিই আর কি। এই জায়গাটা থেকে ফিরে আসতে হবে আর কি। যদি না ফিরে আসেন তাহলে বিপদ হবে। আর ওই রকম মানসিকতা ধারণ করে এখন ধরেন বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে বা 18 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষও তো আওয়ামী লীগের। 3 কোটি মানুষ তো আওয়ামী লীগ করে এবং সততার সাথে করে, যেমন সে মনে করে যে কোনো পরিস্থিতি, যে কোনো মায়ের খেলো আমি আওয়ামী লীগ করবো। সেই মানুষগুলোকে আপনি মুছে ফেলবেন? সেই মানুষ যদি মুছে ফেলার চেষ্টা করেন তো তাহলে আপনাকে এখনো ক্লিনজিং করতে হবে। আর যখন এটা মুছে ফেলার চেষ্টা করবেন তখন কিন্তু আপনি প্রকৃতিতে একজন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, গত 5-6 মাসের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে তুলনামূলকভাবে অপরাধ ও নাশকতার ঘটনা কমেছে, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন চিত্র। এবং আমরা দেখছি যে মব সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। নতুন করে আমরা দেখছি যে মব তৈরি করে বিরোধী দল দমনের এক ধরনের অভিযোগ উঠেছে। সার্বিক বিষয়গুলো নিয়ে কি বলবেন? দেখুন, মবের যেই ব্যাপারটি, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে প্রধান চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে এখনো, এবং সেটাই হঠাৎ করে সমাজ থেকে একেবারে অনুপস্থিত হয়ে যাবে এটা বলা যাবে না, এবং এর দায় নিশ্চয়ই আমরা বিএনপিকে দেব না। কারণ এটা প্রথম থেকে আমরা শুনে এসেছি সংসদে এবং সংসদের বাইরে তাদের প্রধান নেতারা কিন্তু বলেছেন যে মব সন্ত্রাসকে প্রশ্রয় আমরা দেব না। কিন্তু যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তখন আমাদেরকে বুঝতে হবে যে সমাজে রাজনৈতিক যে একটা সংস্কৃতি আছে সেটাকে যদি জোরপূর্বক স্থানান্তরিত করবার চেষ্টা করা হয় সেটা কিন্তু নানান রকম অস্থিরতা তৈরি করবে। যেটা ভাই বললেন যে আপনি 3 কোটি মানুষকে সমাজ থেকে বের করে দিবেন, এবং বিএনপি যে ভাষায় বলছেন যে আওয়ামী লীগ নামের কোনো দল থাকবে না, তাদের তো খুব সুবিধা হয় তাহলে যে প্রতিদ্বন্দ্বীহীন যদি আমরা মাঠে খেলতে পারি তাহলে একটাই গোল পোস্ট থাকবে, আমরা একাই গোল দিব। জামাত আর এনসিপি কি, তাদের রাজনীতি কোথায়? কিন্তু যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রধান নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, তার ট্র্যাক রেকর্ড ভাঙবেন আপনি কি করে? এবং যেহেতু আপনি তার ট্র্যাক রেকর্ড ভাঙতে পারবেন না, সেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ ছাড়াই যাতে নির্বাচন হয় তারা নিজেরাই সেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তারা তো জনগণের হাতে সেই জায়গাটি দিতে পারতেন যে হ্যাঁ আপনারা ভোট দিন, তখন লাল কার্ড এসে যেত, নিশ্চয়ই তখন মানুষের প্রচন্ড ক্ষোভ ছিল।
এখনো আছে, কিন্তু যতদিন যাবে ক্ষোভ কিন্তু অনেকটাই প্রশমিত হয়ে যায়। কাজেই সেই ক্ষোভ প্রশমের আগেই বিএনপির উচিত বিচার কার্যটা করে অসংখ্য ফেলা। ধন্যবাদ জানাচ্ছি জনাব একটি মাহমুদ লাইন আজিজ। শেষ করি, জি, জি। অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা মানে সকলকে নিয়ে এক সমাজে থাকবার চেষ্টা। আমার ভিন্ন মত যার সাথে আছে তাকেও আমার সমাজে সমান অসংখ্য মর্যাদা ধন্যবাদ রাখতে হবে। জানাচ্ছি আশরাফুদ্দিন বকুল। এক লাইনে যদি একটি উত্তর নিতে চাই, দুবাইয়ে বেনজিরের জামিন বাতিলের জন্য সরকার ল ফার্ম নিয়োগ করেছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আমরা তো কিছুদিন আগে শুনেছিলাম যে কোনো সময় বেনজিরের প্রত্যর্পণ হতে পারে, সেই জায়গা থেকে সেটি অনিশ্চিত হয়ে গেল কিনা? না, সেটার প্রক্রিয়া চলবে, সরকার পক্ষ থেকে চলবে, এটা চালাবে। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আমরা তাকে ফিরে নিয়ে আসতে। আর দ্বিতীয় কথা হলো যে গাইবে মামলার ব্যাপারে যে কথা উনি বলছেন, আসলে প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে একটা মামলা দেওয়া। মামলা হচ্ছে, কিন্তু মামলা হওয়ার পরে যখন সেই মানুষগুলো পাওয়া যায় যে তারা তদন্তে যে তারা নিরপেক্ষ, তারা দোষী না, তাদেরকে বাদ দিয়ে কিন্তু মামলাটাকে আবার সাজানো হয়। এবং আমার জানা মতো আমি নিজেও গত সপ্তাহে একটা মামলাকে আমি বাতিল করে আসছি, আমি এই যে ছিল বাদী তাকে দিয়ে যে এই মামলাটা ভুয়া, এটাকে বাদ করে তার মানে যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। যাচাই বাছাই হচ্ছে, এটা কিন্তু অধিকার আছে। এবং আবার ওই শুটারদেরকেও আবার আনতে হবে আইনের অধীনে। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।